বিসমিল্লাহির রহমানুর রহিম। শান্তিতে নোবেল বিজয়ী অনারেবল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নবীন প্রবীণের সমন্বয়ে ১৭ সদস্যের উপদেষ্টা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আজ ৯ আগস্ট ২০২৪ শুক্রবার থেকে এই সরকারের পদযাত্রা শুরু। সদাশয় সরকার প্রধানের নিকট বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযোদ্ধাদের যে উদ্দেশ্যে এই সরকার গঠিত হয়েছে, সেই সরকারের জরুরি ভিত্তিতে যেসব কাজ একান্তই করা দরকার সেই বিষয়ে আমি আমার অভিমত তুলে ধরছি। ১. আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা, রিজার্ভ বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করা, প্রশাসনিক সংস্কার, প্রেতাত্মা অপসারণ করা, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ৮০ বছর বয়সী ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের ক্রান্তিকালে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের প্রকৃত স্বাদ বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি অত্যন্ত দক্ষ, বিজ্ঞ ও অভিজ্ঞ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব বটে। তার উপদেষ্টা মণ্ডলীও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। দেশের মানুষ, আমরা আশাবাদী, নিশ্চয় দেশব্যাপী প্রকৃত সুফল ভোগ করতে পারবে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ১৯৭১ সাল মহান স্বাধীনতা যুদ্ধে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা নিজের ও পরিবারের জীবনকে বাজি রেখে যুদ্ধে যায় এবং অনেক রক্তক্ষয় ও প্রাণের বিনিময়ে লাল সবুজের পতাকা অর্জন করে। কিন্তু চোর, বাটপার ও চাটুকারদের কারণে দেশবাসীর মুখে হাসি ফোটানোর স্বপ্ন ৫৩ বছর পার হলেও বাস্তবায়িত হয়নি। স্বাধীনতা উত্তর ৫৩ বছরেরও বেশি সময় পার হয়েছে। দেশবাসী ছাত্র জনতাকে এক নায়কতন্ত্র, স্বৈরশাসন, দুর্নীতিবাজ, আয়নাঘর, গুম ও খুনকে পরাজিত করে বর্বর নির্যাতনের শিকার জনগণকে দ্বিতীয়বারের মতো দেশকে স্বাধীন করতে হয়েছে। এই দুঃশাসনের পিছনে রয়েছে প্রশাসন যন্ত্রের কিছু স্বার্থান্বেষী দুষ্ট কীট, নৈতিকতা বিবর্জিত রাজনৈতিক ও দলের চেলা চামুন্ডরা, অসৎ অদক্ষ মন্ত্রী, এমপি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫-এর ১৫ আগস্টের মর্মান্তিক স্মৃতিকে ভুলে গিয়েছিলেন। নমরুদ, ফিরাউন, সাদ্দাম হোসেনের পরিণতি ভুলে তিনি ইগো আর জিদের বশীভূত হয়ে দীর্ঘ ১৬ বছর যাবৎ বাংলাদেশটি শাসন করেছেন। এই শাসনকালে তার শাসন আমলটি দুঃশাসনে পরিণত হয়েছে। দেশ পরিচালনায় তিনি মেধাবীদের বঞ্চিত করেছেন। নোবেল লরিয়ট কে অসম্মানিত করেছেন। তার বিরুদ্ধে মামলা মকদ্দমা দিয়ে হয়রানি করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করেছেন। মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে জনগণকে প্রতারিত করেছেন। মুক্তিযোদ্ধারাও
তার কাছে প্রতারিত হয়েছে। অতি সম্প্রতি যে বাজেট গেল, সেই বাজেটে মুক্তিযোদ্ধাদের নামে 10 টাকাও বাড়ানোর কথা বলা হয়নি। অথচ আজ কোনো মুক্তিযোদ্ধার বয়স চাকরির জন্য চাকরির সীমাবদ্ধতার মধ্যে নেই। কোনো মুক্তিযোদ্ধার সন্তান সন্ততিও এখন খুব একটা চাকরির যোগ্য নয়। মুক্তিযোদ্ধার সন্তানকে বাদ দিয়ে তার নাতিপুতিদের জন্য 30% কোটা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা এর বিরোধিতা করেছিলাম। প্রধানমন্ত্রী সাবেক তিনি ইচ্ছা করলে এই একটি ছোট্ট বিষয়কে সবার সাথে আলোচনা করে মীমাংসা করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সাধারণ শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলী, সাধারণ মানুষ, শিশু ও খেটে খাওয়া মানুষ যারা এই আন্দোলনে অংশগ্রহণকারী, সকলের সাথে দুর্ব্যবহার করেছেন। এই আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়েছে, আত্মাহুতি দিতে হয়েছে। যেসব মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। পুলিশ বাহিনীর সদস্য সহ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতদের সুস্থতার জন্য দোয়া করছি। আর নেতৃত্ব দানকারী ছাত্রদের বীরের খেতাবে ভূষিত করার দাবি জানাচ্ছি। দেশের মহাক্রান্তিকালে সেনাবাহিনী প্রধানের ভূমিকা খুবই উল্লেখযোগ্য। তিনি অত্যন্ত বিচক্ষণ ও দূরদর্শী একজন দক্ষ কর্মকর্তা হিসেবে দেশকে সংঘাতময় পরিস্থিতি থেকে রক্ষা করেছেন। তার প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা। অন্তর্বর্তীকালীন সরকারের এই ক্রান্তিকালে যা করণীয় সেই বিষয়টি আমি তুলে ধরছি। 1. চৌকো সেনাপ্রধানের নেতৃত্বে দ্রুত আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। পুলিশ বাহিনীর কার্যক্রম যাতে নির্বিঘ্ন হতে পারে সেই ব্যবস্থা করা। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যারা অতি উৎসাহী চাটুকারদের পরিবর্তে এখন প্রতিটি থানায় সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক পুলিশ আনসার নিয়োগ করা দরকার। পুলিশ প্রশাসন ও সচিবালয়ে কর্মরত প্রশাসন যন্ত্রে ষড়যন্ত্রকারী কর্মকর্তা কর্মচারী, আধা সরকারি স্বায়ত্তশাসিত ব্যাংক, বীমা, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োজিত দালালদের তালিকা প্রস্তুত করে নতুনভাবে প্রশাসনকে ঢেলে সাজাতে হবে সবার আগে। এ বিষয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা যেতে পারে। যাদের দেশে বিদেশে একাধিক ফ্ল্যাট, জমি, গাড়ি, বাড়ি রয়েছে তাদেরকে কোনোভাবেই আর কোনো পদে নিয়োগ দেওয়া ঠিক হবে না। যাদের চুক্তিভিত্তিক নিয়োগ রয়েছে তাদের চুক্তি বাতিল করতে হবে। মনে রাখতে হবে যে তারা সুযোগ সন্ধানী প্রেতাত্মা। সুযোগ পেলেই সবল দেবে। মুখে রাম রাম বললেও বগলে শেখ ফরিদ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সবচেয়ে জরুরি। এটা 2 নম্বর পয়েন্ট। বাজারে নিত্যপণ্যের দাম ইতিমধ্যে কমে গিয়েছে, কারণ রাস্তায়, ফুটপাত ও বাজারে চাঁদাবাজি বন্ধ হয়েছে। এ ধারা কঠিনভাবে অব্যাহত রাখতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির মূল কারণই হচ্ছে চাঁদাবাজি। এমনকি ফুটপাতের রাস্তা হকারদের ভাড়া দেওয়া এবং লাইনম্যান নিয়োগ দিয়ে সন্ধ্যায় চাঁদা ওঠানোর কারণে এক আটি লাউয়ের দাম এখন 50 টাকা। চাল, ডাল, তেল, লবণ, নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম রাতারাতি কমানো সম্ভব না হলেও
অতি দ্রুতভাবে এসবের দিকে খেয়াল করে, বিশেষত ফুটপাত ও রাস্তায় যাতে আর পুনরায় চাঁদাবাজি না হয় এবং অসৎ ব্যবসায়ী ও কালোবাজারিদেরকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হবে। 3, বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখা এবং শিল্পের চাকাকে আরো জোরে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে হবে। প্রবাসী ভাইদেরকে রেমিটেন্স প্রেরণে উৎসাহিত করতে হবে। অর্থনীতির অন্যতম সূচক হচ্ছে রিজার্ভ বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করা। রিজার্ভ মানে দেশের ব্যয়যোগ্য বৈদেশিক মুদ্রার মজুদ, যা দ্বারা আমদানি বিল পরিশোধ করতে হয়। IMF কর্তৃক রিজার্ভ হিসাবে 2টি পদ্ধতি রয়েছে। সকল বৈদেশিক দায় ব্যালেন্স অফ পেমেন্ট ও ডেট পরিশোধের পরে এবং রিজার্ভের অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করলে তা মূল রিজার্ভ থেকে বাদ যাবে। এছাড়া ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন BPM6 অনুসারে $7.2 বিলিয়ন রিজার্ভ থেকে বাদ দিতে হবে। তারপর যা থাকবে সেটি হবে নেট রিজার্ভ, অর্থাৎ ব্যয়যোগ্য সম্পদ। সুতরাং এটি বাড়াতে হবে। বাংলাদেশে প্রতি মাসে $5 বিলিয়ন খরচ হয়। মাসের 3 মাসের নেট রিজার্ভ জমা থাকা অত্যাবশ্যক। আমি বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক কর্মকর্তা হিসাবে এই বিষয়টি উল্লেখ এবং একজন অর্থনীতির ছাত্র ও অর্থনীতি বিষয়ে সামান্য জ্ঞান থাকায় এই বিষয়টি জাতির নিকট এবং এই সদাশয় সরকারের কাছে তুলে ধরলাম। 6, বাংলাদেশ ব্যাংক থেকে অদ্যই একটি আদেশ জারি করা দরকার যেন বেনামি ঋণের মাধ্যমে 1 লক্ষ টাকার বেশি কেউ তুলে নিতে না পারে। 7, শেয়ার বাজারকে চাঙ্গা করে টাকার প্রবাহ বাড়ানোর ব্যবস্থা করতে হবে। ভ্যালুসিটি অফ মানি বাড়াতে হবে। প্রশাসনিক সংস্কার, এটা অতীব জরুরি। 8 নাম্বার, বর্তমানে কর্মরত সুবিধাভোগী ও বিগত 16 বছর যারা অবৈধ সুবিধা নিয়ে দেশ বিদেশে গাড়ি বাড়ি নির্মাণ করেছে এবং এখনো করছে, তারা প্রেতাত্মা। বর্তমান সহ অবসরে যাওয়া প্রেতাত্মাদের তালিকা প্রস্তুত করে দেশে বিদেশে তাদের সম্পদের হিসাব নিতে হবে এবং তাদের সেই সম্পদ বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা দেওয়া দরকার হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বঞ্চিতদের তালিকা তৈরি করতে হবে এবং তাদের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষ স্বাধীনতার প্রকৃত সুফল তখনই ভোগ করতে পারবে যখন বিচার বিভাগে গিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে। সুতরাং যে দেশের বিচার বিভাগে মানুষ সঠিক বিচার পায় না, সে দেশের মানুষের অর্থনৈতিক উন্নতি হলেও তারা প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারে না। তাই আমার বিনীত অনুরোধ, বিনীত নিবেদন, নোবেল বিজয়ী অনারেবল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে নবীন প্রবীণের সমন্বয়ে 17 সদস্যের উপদেষ্টা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, মানুষ খুবই আশাবাদী, প্রত্যাশী। যেসব বিষয় আমি তুলে ধরেছি তা নিশ্চয় মাননীয় প্রধান সমন্বয়ক এবং তার উপদেষ্টা মণ্ডলী এ বিষয়ে গুরুত্ব দেবেন, এই প্রত্যাশা রাখছি। আমি ডক্টর মোহাম্মদ ফজলুল হক, অতিরিক্ত সচিব, অবসরপ্রাপ্ত, বিশেষ প্রশাসন ক্যাডার। সকলকে ধন্যবাদ। ভিডিওটি প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকলের নিকট আমার বিনীত অনুরোধ রইল।
আবার ধন্যবাদ। সবাই সুখে থাকুন, সুস্থ থাকুন, দেশের অগ্রগতিতে অবদান রাখুন।